আমি বেশিরভাগ সময়ই এভাবে সবজি ফ্রোজেন করি। এভাবে সবজি সংরক্ষণ করলে আমার দুটো উপকার হয়। একে তো আমার সময়টা বেঁচে যায় আর অন্যদিকে আমার ঝামেলাটাও কমে যায়। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আজ আমি আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের আমার এই ভিডিওতে যেহেতু আমি কিছুটা রান্নাবান্না শেয়ার করব এবং আমি যেভাবে ঝামেলা ছাড়া অল্প সময়ে সবজি সংরক্ষণ করি বা ফ্রোজেন করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই আজকের আমার এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে। আশা করছি ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। আর আজকের যে রান্নাবান্নার আয়োজন দেখছেন, এই রান্নাবান্না হচ্ছে আমার খুব প্রিয়, আমার সবচেয়ে কাছের আপনজন, আমার ৩ বোন আমার বাসায় এসেছে। তো ওদের উদ্দেশ্যে হচ্ছে আজকের এই আয়োজন। শুরুতেই দেখেছেন আমি পাশের চুলায় গরুর মাংস রান্না করে নিচ্ছি। আর এখানে ব্রয়লার মুরগির রোস্ট করে নিচ্ছি। তো আজকে আমি এই চিকেন রোস্টের রেসিপিটা পুরোটা শেয়ার করলাম না। কারণ আমার এই চ্যানেলে আগে থেকেই চিকেন রোস্টের রেসিপি দেয়া আছে। তাই আর আজকে চিকেন রোস্টের রেসিপিটা শেয়ার করলাম না। আমি এই ভিডিওর প্রথম কমেন্টে চিকেন রোস্টের রেসিপির লিঙ্কটা দিয়ে রাখবো। আপনাদের যদি প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে আপনারা দেখে নিতে পারেন। তো ওরা এসেছে, এই রান্নাবান্না ছাড়াও আমাদের আরও কিছু আয়োজন ছিল। বিকেলের নাস্তা এবং আমরা ৩ বোন মিলে মার্কেটে ঘোরাঘুরি, অনেক কিছু শপিং করা, এগুলো আসলে কিছুই আর ভিডিও করিনি। কারণ আমরা ৪ বোন। এই ৪ বোন যখন এক জায়গায় হই দুনিয়ার সব কথাই ভুলে যাই। ৪ বোনেরই যেহেতু বিয়ে হয়ে গেছে, তো অনেকদিন পর যখন ৪ বোন একসাথে হই, তখন মনে হয় আল্লাহ যেন ওই সুন্দর মুহূর্তটুকু আমাদের জন্যই দিয়েছেন। ৪ বোনের যত সুখ, দুঃখ, আনন্দ সব কথা তখন ভাগাভাগি হয়। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আমি আমার বোনদের কথা বলতে গিয়ে বেশি আবেগ আপ্লুত হয়ে গেছি। তাই আর কি এসব বলা। আসলে আমি আমার বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। ওরাও আমার এই আবেগ, আমার এই কথাগুলো তারাই বুঝবে যাদের আমার মতো ছোট বোন আছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার চিকেন রোস্ট হয়ে গেছে। এখানে আমি পোলাওটাও রান্না করে নিয়েছি। আর গরুর গোশতও হয়ে গেছে। এখন আমি পোলাওর মধ্যে কিছুটা ঘি আর উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিটের জন্য দমে রেখে দেব। আর পাশের চুলায় আমি কই মাছ রান্না করে নিয়েছি। তো সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সাথে থাকছে আমার সেই ফেভারেট বালাচাও ভর্তা। আপনারাও চাইলে বালাচাওটা কিনে বাসায় রেখে দিতে পারেন। হঠাৎ ভর্তা খেতে মন চাইলে কিংবা বাসায় যখন কোনো কিছু না থাকে তখন এই ভর্তাটা খুব ইজি করে নেওয়া যায়। যেহেতু এই বালাচায় আগে থেকেই সব মেশানো থাকে, তাই বালাচাও ভর্তাটা খুব ইজিলি করে নেওয়া যায়। আর আজকে আমি এই বালাচাও ভর্তাটা কাঁচা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচা মরিচ কুচি দিয়ে করেছিলাম। এতটা মজার হয়েছে, সবাই খুব পছন্দ করেছে। আর এখন যে ডিমগুলো রাখতে দেখছেন, এই ডিমগুলো আমি আগের দিন নিয়ে এসেছিলাম। আমি ডিমগুলোকে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। তো এতে করে ডিমের যে পানিটা ঝরে গেছে। পানিটা ঝরে যাওয়ার পর আমি এখন ডিমগুলো রেখে দিচ্ছি। বাজার থেকে আনার পর ডিমে যেহেতু অনেক ময়লা থাকে, তো আমার মনে হয় ডিমগুলো ধুয়ে এভাবে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিলেই ভালো হয়। এতে করে ডিমের বক্সটাও পরিষ্কার থাকে। আর তাছাড়া ডিমটা ব্যবহারের সময় ডিমটা আলাদা করে ধোয়ার আর প্রয়োজন হয় না। এখন আমি মটরশুঁটিটা ফ্রোজেন করব। তো এখানে আমার ১ কেজি মটরশুঁটি নিয়ে এসেছিল। তো আমি পরিষ্কার করে মটরশুঁটিটা আর আমি ধুই না, পানি লাগাই না। মটরশুঁটির খোসা ছাড়ানোর সময় যে অল্প ময়লা পড়েছিল, মটরশুঁটির একটা ময়লা থাকে, তো ওগুলো আমি ভালোভাবে বেছে এখন হচ্ছে আমি একটা বক্সে রেখে দিচ্ছি এবং এমনভাবে রেখে দিচ্ছি হাত দিয়ে উঠিয়ে উঠিয়ে, যাতে ছোটোখাটো যদি কোনো ময়লা থাকে বা সেগুলো যাতে মটরশুঁটির সাথে বক্সের মধ্যে না যায়।
এভাবে খুব সহজেই ফ্রিজে মটরশুঁটি ফ্রোজেন করে রাখা যায়। কোনো সমস্যা হয় না। আমি বেশিরভাগ সময়ই মটরশুঁটি এভাবেই ফ্রিজে রাখি। তবে আমার মনে হয় কোনো খাবারই বেশিদিন ফ্রিজে ফ্রোজেন করে রেখে খাওয়া ঠিক না। এতে করে খাবারের গুণগত মান বা টেস্ট দুটোই নষ্ট হয়ে যায়। মটরশুঁটিগুলো পানি দিয়ে না ধোয়ার কারণে, কোনো রকম পানি না থাকার কারণে একটা মটরশুঁটিও একটার সাথে একটা লেগে যাবে না। রান্নার সময় বের করে আমি ধুয়ে সাথে সাথেই রান্না করে নিতে পারবো। আর এখন আমি ক্যাপসিকাম ফ্রোজেন করব। এখানে আমি ১ কেজি ক্যাপসিকাম নিয়েছি। তো আজকে আমি ২ ভাবে ক্যাপসিকাম ফ্রোজেন করব। এই ক্যাপসিকামটা আমি স্কোয়ার শেপ দিয়ে কাটবো ছোট ছোট টুকরা করে। এভাবে কেটে রাখলে চাইনিজ সবজি কিংবা নরমালি কোনো সবজি রান্না করলে এটা দেওয়া যাবে। তো প্রতিদিনের মতো আজকেও রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটি যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। প্রথমে লম্বা শেপ দিয়ে কেটে তারপরে এই ক্যাপসিকামগুলোর মাঝখান দিয়ে ছোট করে পিস করে নেব। আর এই ক্যাপসিকামগুলো আমি আগে থেকেই ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ক্যাপসিকামের গায়ে কোনো পানি ছিল না, এমনভাবে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে ক্যাপসিকামে খুব একটা বরফ না জমে। ব্যবহারের সময় জাস্ট বক্সটা নামিয়ে একটা ছোট চা চামচের মাথা বা আঙ্গুল দিয়ে জোরে প্রেস করলেই আলাদা হয়ে যাবে এই ক্যাপসিকামের টুকরাগুলো। রান্নার অনেক আগে থেকেই ক্যাপসিকামের বক্স নামিয়ে রাখার কোনো দরকার নেই, বা অনেক আগে থেকে নামিয়ে রাখলে তাহলে ক্যাপসিকামগুলো ভিতরের যে বরফটা জমবে ওটা পানি ছেড়ে দিবে। এতে করে ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাবে পরবর্তীতে। যখন রান্না করব সাথে সাথে নামিয়ে ব্যবহার করব যতটুকু লাগবে, আর বাকিটুকু আবার সাথে সাথে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। এতে করে ক্যাপসিকামগুলো একেবারেই টাটকা থাকবে, কোনো রকম নষ্ট হবে না। এখন আমি ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। এখানেও আমি ১ কেজি পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। তো এটা আমি একটু লম্বালম্বি করে কেটে রাখবো। এটা আমি নুডলস, পাস্তা কিংবা বিকেলে ছেলেমেয়েদের জন্য কোনো নাস্তার আইটেম করলে, কিংবা সকালবেলা রুটি বা পরোটার সাথে যখন আমরা কোনো ভাজি করি বিভিন্ন রকমের সবজি দিয়ে, তখন এই ক্যাপসিকামটা দিলেও সবজির টেস্টটা অনেক ভালো আসে। আর এসব রান্নাতে এই ক্যাপসিকামটা এরকম লম্বালম্বি করে কেটে দিলেই দেখতে সুন্দর লাগে। তাই আমি এটাকে এরকম লম্বালম্বি করে কেটে রেখে দেব। তো সেমভাবে এই ক্যাপসিকামটাকেও আমি ধুয়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি যাতে ক্যাপসিকামের উপরের দিকে কোনো বরফ না জমে। ক্যাপসিকামের গায়ে যদি পানি থাকে তাহলে ক্যাপসিকামের উপরে বরফটা একটু বেশি জমে যাবে। আর এই ক্যাপসিকামটাও আমি ঠিক সেমভাবে রান্নার সময় নামিয়ে সাথে সাথে ব্যবহার করে আবার বাকি যেটুকু থাকবে ওইটুকু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে বাহিরে বেশিক্ষণ রেখে দিলে দেখা যাবে যে বরফ ছেড়ে দেবে আর তখন ক্যাপসিকামটা কেমন নরম হয়ে যাবে। আমি যেটা করি, ক্যাপসিকামটা ঠিক যখন আমার লাগবে তার ২-১ মিনিট আগে বের করে আমি যতটুকু লাগবে ব্যবহার করে আবার সাথে সাথে বাকি অংশটুকু ফ্রিজে উঠিয়ে রাখি। এতে করে আমার ক্যাপসিকামগুলো অনেকদিন ভালো থাকে। তো এভাবে আপনারা রেখে দেখবেন যে কেমন হয়। তো এই সবজিগুলো অনেক সময় পানিতে ভাপিয়েও অনেক আপু রাখে, বা আমিও যখন সময় থাকে রাখি। তবে আমার কাছে এটাই ইজি মনে হয়। আমাদের এই ব্যস্ত জীবনে অনেক কাজ থাকে। তো ইজি যখন কোনো কাজ করা যায় তখন মনে হয় ঝামেলায় না যাওয়াই ভালো। যেভাবে টমেটো ফ্রিজে ফ্রোজেন করলে পরবর্তীতে ব্যবহার করতে ভালো লাগে, মানে ইজি মনে হয় ব্যবহার করাটা, আমি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই অংশটুকু আপনাদের ভালো লাগবে। তো আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর ফ্রিজে যখন টমেটো ফ্রোজেন করবেন অবশ্যই একদম ভালো পাকা যে টমেটোগুলো লাল টকটকে, খুব পাকা টমেটোগুলা ফ্রোজেন করলে যেটা হয় পরবর্তীতে রান্নার সময় খুব তাড়াতাড়ি তরকারির সঙ্গে মিলে যায়। আর যদি একটু শক্ত হয় তখন দেখা যায় যে এগুলা তরকারির সঙ্গে মিশতে চায় না, শক্ত হয়ে থাকে।
এভাবে কেটে টমেটো ফ্রিজে ফ্রোজেন করলে ব্যবহারের ঠিক 2-1 মিনিট আগে নামিয়ে একটা চামচের মাথা দিয়ে একটু প্রেস করলেই টমেটোগুলো খুব সুন্দরভাবেই উঠে যায়। ব্যবহার করতে সুবিধা। আর আস্ত টমেটো রাখলে আমার কাছে মনে হয় যেন ওটা আবার পরবর্তীতে কাটা অনেকটা ঝামেলা হয়ে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।